আসসালামু আলাইকুম। এটিন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএনপি 41, জামায়াত 30, এনসিপি 4 এবং আওয়ামী লীগের ভোট 19%। গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপ। নির্বাচনে সব দলে অংশগ্রহণ চায় 46% মানুষ। নৌকা স্থগিত রেখে 115 প্রতীকের তালিকা প্রকাশ ইসি। ফিরেছে দাঁড়িপাল্লা, নেই শাপলা। নভেম্বরে চালু হচ্ছে প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ। ফেব্রুয়ারি নির্বাচন দেশের গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে। নিউ ইয়র্কে প্যারিসের মেয়রের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। জাতিসংঘে তুলে ধরবেন ভোটের প্রস্তুতি। সরকারের কার্যকর ভূমিকার অভাবে আওয়ামী সমর্থকরা দেশে বিদেশে সক্রিয় হচ্ছে, অভিযোগ রিজভী। চক্রান্তে জড়িয়ে স্বৈরাচারের দোসররা ভবিষ্যৎকে অনিশ্চিত করছে, মন্তব্য আমির খসরু। জুলাই অভ্যুত্থানে ড্রোনের মাধ্যমে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে বম্বিং করার নির্দেশ দেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে দেয়া 69টি ফোনালাপের তথ্য। এবং ভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ শুরু। জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাঠে থাকবে সেনাবাহিনীর 1 লাখ সদস্য। ডিএমপির অভিযানে আওয়ামী লীগের 250 নেতাকর্মী আটক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে দেশের বিজনেস আইকন স্কয়ার গ্রুপের কর্ণধার স্যামসন এইচ চৌধুরী জন্মশত বার্ষিকী উপলক্ষে তার সাফল্য গাথা নিয়ে বিশেষ প্রতিবেদন। এবারে বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 41.30% ভোট পাবে বিএনপি, আর জামায়াত পাবে 30.3%। রাজধানীর আগারগাঁওয়ে আর্কাইভ ভবনে এক জরিপ প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছে গবেষণা সংস্থা ইনোভেশন। তাদের জরিপে উঠে এসেছে এবার আওয়ামী লীগ নির্বাচনে আসলে ভোট দেবেন 18.8% ভোটার, আর 4.1% মানুষ ভোট দেবেন এনসিপিকে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। বর্তমান প্রেক্ষাপটে জনগণের নির্বাচনী ভাবনা নিয়ে জরিপ পরিচালনা করে গবেষণা সংস্থা ইনোভেশন। 6 বিভাগের 64 জেলার 10,413 জন ভোটারের মতামত নিয়ে চালানো হয় এই জরিপ। এতে উঠে এসেছে 45.79% মানুষ মনে করেন আওয়ামী লীগ সহ সব দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত, আর 45.58% ভোটার চান দলটির আগে বিচার হওয়া উচিত। আগামী নির্বাচনে কোন দল সরকার গঠন করবে এমন সিদ্ধান্তে 39.1% ভোটাররা বিএনপির প্রতি রায় দিয়েছেন, আর জামায়াতকে রায় দিয়েছেন 28.1% ভোটার। যদি এই 40% বা আরো বেশি বিএনপির প্রতি যে বিশ্বাসটা যে বিএনপি সরকার গঠন করবে, এটা যদি ওই জায়গায় থাকে বা আরো বাড়তে থাকে, তাহলে আনডিসাইডেড যে ভোটার যারা আছেন তাদের বিএনপির দিকে ব্রেক করার পসিবিলিটি আরো বেড়ে যাবে সামনে। এবং যেটা আমি বললাম যে বিআইজিবি এবং এটা দুটোই দেখাচ্ছে যে মনে করছে মাননীয় সরকার বিএনপি গঠন করবে। আর যদি এটা কমতে থাকে বা এনি চান্স, এবং জামাতের আমরা যেটা দেখছি সেটা যদি বাড়তে থাকে, ব্যান্ড ওয়াগন ইফেক্ট কিন্তু উল্টো কাজ করবে। তখন মানুষজন কিন্তু মনে করবে যে জামাত জিতছে, তাহলে ভোটটা আমি হচ্ছে জামাতের কাছে দিচ্ছি। আবার 45% আওয়ামী লীগ নির্বাচনে চাচ্ছে। তাহলে এই ডেটাগুলো আমাকে যেটা বলছে অ্যাজ এ রিসার্চার, যে বাংলাদেশের মানুষ আসলে একটি নির্বাচনমুখী স্থিতিশীল আপনার রাজনীতি চায়। গবেষণা সংস্থাটি আরও বলছে আওয়ামী লীগের উপর সন্তোষ প্রকাশ করেছেন 15.52%, বিএনপির প্রতি 21.5% এবং জামায়াত পেয়েছে সর্বোচ্চ সন্তুষ্টি 30.34%। গবেষকরা বলছেন জেনজিরা সর্বোচ্চ সন্তুষ্টি প্রকাশ করেছে জামায়াতের উপর। আওয়ামী লীগের ভোটাররা তারা যদি ভোট দিতে চায়, তারা সেকেন্ড প্রেফারেন্স হিসেবে বিএনপিকে দিয়েছে। এবং আমরা যে মোটামুটি ভোট পার্সেন্টেজ যেটা আগের তুলনায় একটু বেড়েছে, ওটার দিকেও দেখা যাচ্ছে যে বিএনপি জামাতের তুলনায় কিছুটা এগিয়ে আছে আওয়ামী লীগের ভোটারদের ক্ষেত্রে। জরিপে আরও উল্লেখ করা হয় 72.2% ভারত এবং 69% ভোটার পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখার পক্ষে মত দিয়েছেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
নৌকা স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে ইসি। নির্বাচন কমিশন থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে তালিকায় নেই শাপলা প্রতীক। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার ১৯৭২ এর আর্টিকেল ৯৪ এ প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ এ এই সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। গত ১০ জুলাই ইসি জানিয়েছিল, নতুন যুক্ত হওয়া ৪৬টি সহ ইসির প্রতীকের সংখ্যা ১১৫টি। এর আগে নভেম্বরে চালু করা হবে প্রবাসীদের ভোট গ্রহণে পোস্টাল ভোট বিডি অ্যাপ। এই অ্যাপে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আউট অফ কান্ট্রি ভোটিং ওসিভি বিষয়ে মতবিনিময় সভায় কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব তথ্য জানান। তিনি বলেন, অ্যাপ চালুর পর বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ভোটারদের 7 থেকে 10 দিন করে রেজিস্ট্রেশনের জন্য সময় দেওয়া হবে। খুব সহজে এই অ্যাপের মাধ্যমে ভোট দেওয়া যাবে বলেও আশা করেন তিনি। প্রত্যেক পোস্টাল ভোটের জন্য সরকারের 700 টাকা খরচ হবে, তবে ভোটারকে এই জন্য কোনো টাকা খরচ করতে হবে না বলেও জানান তিনি। আসছে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন দেশের গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে বলে আশা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্যারিসের মেয়র আর্নে হিদালগের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন। এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থা মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রক্রিয়াকে মসৃণ করতে সংস্থাটির সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। জাতিসংঘের অধিবেশনকে কেন্দ্র করে নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি অংশ নেন সাইডলাইনে বিভিন্ন বৈঠকে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে করছেন সৌজন্য সাক্ষাৎ। নিউ ইয়র্কের একটি হোটেলে প্যারিসের মেয়র আর্নে হিদালগো বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। আর ওই নির্বাচন দেশের গণতন্ত্রের সূচনা করবে নতুন যুগের। এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 2026-এর শেষ দিকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে বাংলাদেশ। আর এই সময়টিতে বাংলাদেশ যেন বাণিজ্য সুবিধা হ্রাস কিংবা উন্নত বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার হারানোর মতো ঝুঁকিতে না পড়ে, সে ব্যাপারে বিশ্ব বাণিজ্য সংস্থার সহযোগিতা চান অন্তর্বর্তী সরকারের প্রধান। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর নগজি ওকনজো ইউএলআর এর সঙ্গে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে ডব্লিউটি এর সর্বাত্মক সহযোগিতা চান। বৈঠকে বৈশ্বিক বাণিজ্যের সুরক্ষা নীতি বিশ্বায়নের গতি ধীর হওয়া এবং বহুল প্রত্যাশিত ডব্লিউটিও এর সংস্কার নিয়েও আলোচনা হয়। এ সময় সংস্থাটির সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থন চান ডক্টর নগজি। এদিকে ম্যানহাটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা সরকার পতনের পর বাংলাদেশের 14 মাসের অভিজ্ঞতা ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং ভূ রাজনৈতিক ইস্যুগুলো তুলে ধরবেন। গত 14টা মাস কত চ্যালেঞ্জিং ছিল এবং সেই বিষয়ে এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য এই গভর্নমেন্ট কি কি কাজ করেছে, ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কিরকম, প্লাস হচ্ছে গ্লোবাল যে জিওপলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন। রোহিঙ্গার ইস্যু থাকতে পারে, অনেকগুলো যেগুলো আমরা আমাদের গভর্নমেন্টে যে কাজ, তারপরে ট্রায়ালের বিষয়ে আসবে, রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন তো আমাদের 3টা প্রধান কাজের অন্যতম 3টা প্রধান কাজ, সেগুলো বিষয়ে আসবে। প্লাস হচ্ছে যে উনার গ্লোবাল যে লিডারদেরকে উনার পার্সোনাল কিছু মেসেজ আছে সেগুলো উনি। এছাড়া অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নেন এবং শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, নেদারল্যান্ডসের রানী মাক্সিমা, বিশ্ব সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ফেব্রুয়ারিতে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন এবং অস্ট্রেলিয়ার ক্রমবর্ধমান বাংলাদেশি প্রবাসী সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
নিউ ইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতারা থাকায় দেশের চলমান রাজনৈতিক অনৈক্যের অবসান হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ভিন্ন দেশে ভিন্ন পরিবেশে অনেক কিছু সমাধান আসতে পারে এই সফরে। এবারের অধিবেশনে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও রোহিঙ্গা সমস্যা গুরুত্ব পেতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে এখন নিউ ইয়র্কে বিশ্ব নেতারা। নিজের রাজনৈতিক ক্যারিয়ারে দ্বিতীয় দফা অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের ইতিহাসে এবারই প্রথম সরকার প্রধানের সফরসঙ্গী রাজনৈতিক দলের নেতারাও। তাদের অংশগ্রহণ দেশের চলমান রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে যে নিয়ে গেছেন, এর ফলে বাংলাদেশের বাইরে ওখানকার ইনফর্মাল প্রেক্ষাপটে অন্তরঙ্গভাবে আলাপ আলোচনা করা এবং এর মধ্য দিয়ে একটা সহমত তৈরির সুযোগ আসবে বলে আমার ধারণা, এবং সেটিতে তারা চেষ্টা করছেন বলে আমার মনে হচ্ছে। বিশ্বকে দেখানো যে সে একা না এখানে, এবং যেই নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনের কাঠামোটা হয়তো বোঝানোর অন্য কারোর সাথে মিটিং হচ্ছে কিনা, যারা যাচ্ছে বাংলাদেশ থেকে তারা সবাই আছে ওই মিটিংয়ে। ওই নিউজগুলো যখন পাবো তখন হয়তো কিছুটা হয়তো অ্যাসেস করা যেতে পারে। এবারের বিশ্বসভায় মূল আলোচ্য বিষয় হতে পারে ফিলিস্তিন ও গাজা উপত্যকার ভবিষ্যৎ। তবে বিশ্ব নেতাদের সবচেয়ে বড় এই সমাবেশে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয়গুলো স্থান পাবে এ নিয়ে চলছে নানা আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, চলতি অধিবেশনে বাংলাদেশের নির্বাচন ও স্থিতিশীলতা নিয়ে আগ্রহ থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়ের। আমরা একটা গণতন্ত্রের টেকসইভাবে উত্তরণ চাই, সে কথাটা তিনি বলবেন ওখানে। আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন দিচ্ছে, সেটা যাতে তারা অব্যাহত রাখে, সেটা আমরা তাদের কাছ থেকে অনুরোধ করি। রোহিঙ্গা নিয়ে তো একটা স্পেশাল কনফারেন্সও হচ্ছে। অর্থনৈতিক জটিলতাটা উত্তরণের জন্যও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন দরকার। সেসব বিষয়গুলোই আমার ধারণা তুলে আনা হবে। মানবাধিকার নিয়ে, বিচার প্রক্রিয়া নিয়ে কি হচ্ছে, এগুলো সম্পর্কে হয়তো তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবেন। সহায়তার প্রয়োজন সেটাও তুলে ধরবেন। ইউক্রেনের মতন যুদ্ধ হচ্ছে, গাজাতে জেনোসাইড হচ্ছে, জাতিসংঘ কিছু করতে পারছে না, সেখানে আমাদের সমস্যা তো কোনো তাদের সামনে বড় ইম্প্যাক্ট ফেলবে। যেহেতু বড় একটা আয়োজন, অনেক দেশের সাথে হয়তো দেখা সাক্ষাৎ হবে। বাংলাদেশে কবে নির্বাচন হবে, কবে স্টেবিলিটি পুরোপুরি আসবে, এটা উপরে তাদের একটা আগ্রহ থাকবে। জাতিসংঘে নির্ধারিত সভার বাইরে বিশ্ব নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক সাধারণত বেশি গুরুত্ব বহন করে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার সাথে কয়েকটি দেশের সরকার প্রধানের বৈঠক দেশে বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে বলে আশা বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা নানা অপকর্ম করে নিজেদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরশিদ মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে রাজধানীতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কার্যকর ভূমিকার অভাবে আওয়ামী দোসররা দেশ বিদেশে সক্রিয় হতে পারছে। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় সোমবার সকালে নিউ ইয়র্কে পৌঁছলে বিমানবন্দরে হামলার শিকার হন এনসিপি নেতা আক্তার হোসেন। স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের কটূক্তির শিকার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতারা। এ ঘটনার রেশ ধরে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে দেশের শীর্ষ নেতাদের হেনস্থার প্রসঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ ঘটনায় প্রমাণ হয়েছে আওয়ামী লীগের আচরণের কোনো পরিবর্তন হয়নি, তারা ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে। পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে।
অন্যদিকে বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে কোনো ছাড় নয়, পতিত স্বৈরাচারের সাথে কেউ আতাত করার চেষ্টা করলে জনগণ তাদের প্রতিরোধ করবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে, তারা যদি আজকে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে। আওয়ামী লীগের সাথে কোনো আতাত নেই। বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চক্রান্ত চলছে দাবি করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী। সম্পূর্ণ মিথ্যা, অবৈধ, ভিত্তিহীন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলির নির্দেশ দেন। ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নিশ্চিত করে হেলিকপ্টার থেকে বোম্বিং করারও নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে আন্দোলনকারীদের রাজাকার হিসেবে চিহ্নিত করে তাদের ফাঁসি দেওয়ার কথাও বলেন। শেখ হাসিনার ৬৯টি ফোনালাপের রেকর্ড পরীক্ষা করে এসব তথ্য উঠে এসেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে বলেও জানায় প্রসিকিউশন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসময় পরিণত হয় গণ অভ্যুত্থানে। পতন হয় স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। জবানবন্দিতে তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের ৬৯টি অডিও ক্লিপ জব্দ করা হয়েছে। সেখান থেকে বাছাই করা 4টি ক্লিপ ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে প্রদর্শন করা হয়। শেখ হাসিনা এবং ফজলে নূর তাপস তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে। ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে। এটা ছিল একটা। দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা এবং মাকসুদ কামাল সাহেবের যে ফোনালাপ, তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে ছাত্ররা রাজাকার বলেছে নিজেদের, তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি, এদেরকেও মেরে ফেলা হবে, ফাঁসি দেওয়া হবে। শেখ হাসিনা এবং ইনুর মামলায় আপনারা যেটা দেখেছেন, তিনি জনগণের বিরুদ্ধে ৩৬ সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বোম্বিং করার নির্দেশ দিচ্ছেন। রাষ্ট্রপক্ষ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে চলছে মানবতা বিরোধী অপরাধের তদন্ত। মাকসুদ কামালের বিরুদ্ধে আমার যতটুকু জানা তদন্ত চলছে, কিন্তু তদন্তের অগ্রগতি সম্পর্কে আমার কোনো স্পষ্ট ধারণা নেই। এদিন ট্রাইব্যুনাল 2 রাজধানীর আশুলিয়ায় একজন জীবিত সহ 5 মরদেহ পোড়ানোর মামলায় 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয় বলেও জানায় প্রসিকিউশন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়েছে এবং সেনাবাহিনী প্রায় 1 লাখ সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হলে ও জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে তখন কেউ ভোট আটকাতে পারবে না বলেও দাবি করেন উপদেষ্টা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো এবং তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতেই রাজধানীতে ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। মহানগরীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে সাঁড়াশি অভিযানে হাতে নাতে ককটেল সহ প্রায় 250 জনকে গ্রেফতার করে ডিএমপি। মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। হোটেল, ছাত্রাবাস ও ফ্ল্যাটে আওয়ামী লীগের নেতাকর্মী অবস্থান করলে তথ্য দিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানায় ডিএমপি। হোসেন তপুর রিপোর্ট। মহানগরের বিভিন্ন স্থানে গেল কয়েকদিন ধরে ঝটিকা মিছিল বের করে নিজেদের অবস্থানের কথা জানান দেওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই সাথে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকাল থেকে কয়েক ঘন্টার সাঁড়াশি অভিযানে রাজধানীর উত্তরা, মিরপুর, তেজগাঁও, শেরেবাংলা নগর এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 244 জনকে গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, ঝটিকা মিছিলে অংশ নেয়া বেশিরভাগ লোকজনকে টাকা দেওয়া হচ্ছে। অর্থের যোগানদাতাদের শনাক্ত করে গ্রেফতার করা হবে বলেও জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। 1 বছর আগে একটা দল ক্ষমতাচ্যুত হয়েছে, তারা টানা 17 বছর এই দেশ ক্ষমতা ছিল। তাদের বিরাট একটা জনগোষ্ঠী, বিরাট সাপোর্টার আছে। আপনি যদি মানে পার্সেন্টেজ হিসাব করেন তে 1% লোক নেতাকর্মী হয়তো দেশের বাইরে আছে, বাকিরা কিন্তু দেশেই আছে। ঠিক আছে, এই লোকগুলো আছে। সেই তুলনায় যদি হিসাব করেন, ওই তুলনায় কিন্তু মিছিল, মিটিং বা তাদের কর্মতৎপরতা নেহাতেই কম। এটা বাংলাদেশ পুলিশ সক্রিয় আছে, এবং শুধু বাংলাদেশ পুলিশ না, আইন শৃঙ্খলা রক্ষার সাথে আরো যারা সংশ্লিষ্ট সকলে সক্রিয় আছে বিধায় তাদের কিন্তু এই অপতৎপরতা রোধ করা সম্ভব হয়েছে। 2-1টা মিছিল হবে না, একদম 100% সিল করে দেওয়া যাবে, এইটা মনে হয় কিছুটা আমাদের জন্য দুঃসাধ্য। তারপরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যদি নগরবাসীর সহায়তা পাই, এটা আরো ইফেক্টিভলি আমরা মোকাবেলা করতে পারবো। শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে নগরবাসীকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে ডিএমপি। পুরা ডিএমপির যারা এই যে বিভিন্ন ফ্ল্যাটে, বাড়িতে, আমরা রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে বসবাস করি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা এই তথ্যগুলো আমাদেরকে পুলিশকে দিবেন। আমরা আপনাদের পরিচয় 100% গোপন রাখবো, আমরা কখনো ডিসক্লোজ করব না। আপনারা এখন তো মোবাইলের যুগ আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমাদের নাম্বারগুলো কিন্তু অ্যাভেলেবেল, ইভেন ইন্টারনেটেও অ্যাভেলেবেল। আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপ কলে জানাবেন, আমাদেরকে এই তথ্যগুলো দিবে, তাহলে আমরা ইফেক্টিভলি এটা আরো কাট ডাউন করতে পারবো। ডিএমপি জানিয়েছে, যারা তথ্য দেবে তাদের নাম পরিচয় গোপন রাখা হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেশে তো বটেই, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত ব্র্যান্ড স্কয়ার, যার কঠোর পরিশ্রম, ধৈর্য, শৃঙ্খলাবদ্ধ জীবন আর সততার শক্তিতে এই অর্জন। তিনি স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী। 2012 সালে 85 বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমানো স্যামসন এইচ চৌধুরী জন্মশতবার্ষিকী আগামীকাল। এই শিল্প উদ্যোক্তার জন্মদিনে সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সততার মধ্য দিয়ে ব্যবসা করে মুনাফা দিয়ে সমাজের কল্যাণে অবদান রাখা যায়, এর শ্রেষ্ঠ উদাহরণ স্যামসন এইচ চৌধুরী। মিজান শাহজাহানের রিপোর্ট। স্যামসন এইচ চৌধুরী 1925 সালে গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পোদ্যোক্তার দেখানো পথে আজ অনেকেই সফল শিল্পপতি। 1958 সাল 4 বন্ধু আর স্বল্প সংখ্যক সহকর্মী নিয়ে মেডিসিন ব্যবসা শুরু করেন স্যামসন এইচ চৌধুরী। সেই যে শুরু, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। হাঁটি হাঁটি পা পা করে স্কয়ার অর্জন করেছে বিশ্বখ্যাতি। এখনও মানের বিচারে স্কয়ারের ঔষধ কিংবা অন্য যে কোনো পণ্য ভোক্তাদের আস্থার জায়গায় শীর্ষে অবস্থান করছে। আমার দোকানে ডক্টর রশিদ বসতো, তখন আমি তার সঙ্গে আলাপ করলাম যে পাবনাতে তখন এডজুক নামে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল, ওরা যদি পারে আমরা কেন পারবো না। তারপরে আমি আরো 2 জন পার্টনার নিলাম। এইভাবে পার্টনারশিপে যখন 4 জন হলো, তখন এটাকে আমরা নাম পরিবর্তন করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস নাম দিলাম। আমাদের দুটো নাম হচ্ছে, আমরা 4 জন
আর একটা ফিলোসফিক্যাল নাম হচ্ছে যে 4 hands are equal, it means perfect। তার মতে পণ্যের মানে আপোস করা মানে নিজের সাথে প্রতারণা। তিনি বলেন, নিরলস পরিশ্রম, সততা আর অধ্যবসায় থাকলে সাফল্য ধরা দিতে বাধ্য। আমি যদি থেমে যাই তাহলে পরে কেউ আমাকে অতিক্রম করে চলে যাবে, আমি তখন পিছিয়ে পড়বো আর থাকতে পারবো না, আমার আর কোনো স্থান নাই। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, স্যামসনের চৌধুরী পথ দেখিয়েছেন, সেই পথ সফলতার আর কল্যাণকর ব্যবসার। সততার ভিতর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে একদিকে যেমন সেটা মুনাফা করতে পারে, একই রকমভাবে দেশ সেবা করতে পারে, এই যে উভয় দিককে সম্মিলন ঘটানো, এটা স্যামসনের চৌধুরী আমাদের কাছে দেখিয়ে দিয়ে গেছেন। মানের বিচারে স্কোয়ারের ওষুধ যেমন ডাক্তার ও রোগীর পছন্দের শীর্ষে, একইভাবে স্কোয়ার হাসপাতালও নিশ্চিত করেছে আন্তর্জাতিক মান। কনজুমার্স, টেক্সটাইল, কৃষি, তথ্য প্রযুক্তি থেকে শুরু করে সংবাদ মাধ্যমেও সাফল্য পেয়েছে স্কোয়ার। আর এসবের নেপথ্য নায়ক স্যামসনের চৌধুরী। 2013 সালে সমাজসেবায় মরণোত্তর 21 পদকে ভূষিত এই গুণী শিল্পোদ্যোক্তার জন্মদিনে গভীর শ্রদ্ধা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চলতি মাসের প্রথম 22 দিনে 25,559 কোটি টাকার প্রবাসী আয় দেশে এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 18.4% বেশি। প্রবাসী আয় প্রণোদনা বাড়ানোর পাশাপাশি অভিবাসীদের প্রতি সরকারি সেবা বাড়ানোর পরামর্শ দিয়েছেন শ্রম ও অভিবাসন বিশ্লেষকরা। তাদের মতে, সরকারের বিনিয়োগ না থাকলেও দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। শরফুল আলমের রিপোর্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া ইলেকট্রনিক্স, পাম তেল, পেট্রোলিয়াম, পর্যটন শিল্পের জন্য প্রসিদ্ধ দেশটিতে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়ছে। তাদের পাঠানো অর্থে প্রবাসী পরিবারের জীবনমান উন্নত হচ্ছে, প্রতিনিয়ত গতি ফিরছে দেশের অর্থনীতিতে। তবে সরকারি নীতি ও প্রণোদনা সুবিধা বাড়ানো হলে দেশটি থেকে বৈধ উপায়ে আরো বেশি রেমিটেন্স আয় সম্ভব বলে মনে করছেন প্রবাসীরা। সব থেকে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে যে আমাদের সরকারিভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে হবে, ব্যাংকিংয়ে যাতে খুব সহজেই তারা টাকাগুলো উত্তোলন করতে পারে এবং সহজভাবে পাঠাতে পারে, সেই সিস্টেমটা আরও বেশি সহজলভ্য করে দিতে হবে। এবং একই সাথে বিদেশে যেখানে প্রবাসীরা বসবাস করেন সেখানে নানামুখী পদক্ষেপ নিতে হবে সরকারি পক্ষ থেকে এবং বেসরকারি পক্ষ থেকে। গণতান্ত্রিক বা একটা নির্বাচিত সরকার আসে, সেই পরিবেশে আরও বেশি প্রবাসীরা বেশি বেশি করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে। এর একটা কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে এখন তার কোনো কালোবাজারি হচ্ছে না। এদিকে চলতি মাসের প্রথম 22 দিনে প্রবাসী আয় দেশে এসেছে $209,50,00,000 বা 25,559 কোটি টাকা। এর মধ্যে 22 সেপ্টেম্বর একদিনে এসেছে $780,80,00,000 টাকা। আর গত বছরের সেপ্টেম্বরের প্রথম 22 দিনে এসেছিল $176,90,00,000। সে হিসাবে প্রবাসী আয় বেড়েছে $32,60,00,000। প্রবাসী আয় প্রবৃদ্ধির এই হার 18.40%। 22 দিনে $3 বিলিয়ন আসা মানে এটা আমাদের জন্য খুবই একটা সুসংবাদ। নেক্সাস করে যারা ব্যবসায়ীরা, আমলারা, রাজনীতিবিদরা যারা অর্থ পাচার করতো তারা তো পালিয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে অর্থ পাচারও বন্ধ হয়েছে। সরকার তার কর্মপরিকল্পনার মাধ্যমে আমাদের যারা অভিবাসী কর্মীরা রয়েছে, রেমিটেন্স যোদ্ধারা রয়েছে, তাদেরকে যদি সম্মানিত করা যায়, পুরস্কৃত করা যায়, তখন কিন্তু আমাদের অভিবাসীরা তারা কিন্তু আরও বেশি আন্তরিক হবে। যে খাতগুলিতে সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বিনিয়োগ রয়েছে, কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধাদের পিছনে কিন্তু সরকারের সে অর্থে কোনো বিনিয়োগ নেই। আমাদের যে অর্থের যে রিজার্ভ যে প্রাণ সঞ্চালক, সেই সঞ্চালকদের যদি মর্যাদা বৃদ্ধি করতে পারি, আমরা মনে করি আমাদের রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচার কমে আসায় বৈধ পথে প্রবাসী আয়ের পরিমাণ বাড়ছে, ফলে বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণও। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রাইভেট মেডিকেলগুলোকে সরকার সহযোগিতা করলে স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটবে বলে আশা করছেন প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার শেখ মহিউদ্দিন। অহেতুক নিয়ম কানুনে বেড়া জলে না আটকে মেডিকেল ভর্তি প্রক্রিয়ায় অকার্যকর অটোমেশন পদ্ধতি দ্রুত বাতিলের তাগিদও দেন তিনি। মনির হোসেন তপুর আরেকটি রিপোর্ট। দেশের ৬৭টি প্রাইভেট মেডিকেল কলেজে পড়াশোনা করছে দেশি বিদেশি শিক্ষার্থীরা। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া সহ
বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী বাংলাদেশে এসে পড়াশোনা করছে। স্বল্প খরচে মানসম্মত শিক্ষা অর্জন করতে পারায় দিন দিন বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোর সুনাম বাড়ছে বহির্বিশ্বে। তবে গেল ৩ বছর ধরে অটোমেশন প্রক্রিয়ায় মেডিকেল কলেজে ভর্তি চালু হওয়ার পর থেকেই এই খাতে ধস নেমে আসে। নানা জটিলতায় প্রতি বছর খালি থাকছে মেডিকেলের আসন। এতে শিক্ষা খরচ মেটাতে হিমশিম খাচ্ছে মেডিকেল কর্তৃপক্ষ। এই সংকট মোকাবেলায় দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। সরকারের সাথে বেসরকারি মেডিকেল কলেজের সাথে একটা বোঝাবুঝির গ্যাপ আছে। সিট খালি মানে খারাপ মেডিকেল কলেজ। আচ্ছা, তুমি আসন ছেড়ে দাও, স্টুডেন্টরা বলবে যে কোন মেডিকেল কলেজ খারাপ না ভালো। একটা মেডিকেল কলেজে ফোর্স করে আমি সে টাকা দিয়ে ভর্তি হবে, তাকে তুমি তো ফোর্স করার রাইট নেই। যত নিয়ন্ত্রণ আমাদের পরে, এতে হবে কি এই বেসরকারি মেডিকেল কলেজ ব্যবস্থাগুলো ভেঙে যাবে। তাতে যে আমরা যারা চিন্তা করতেছি যে আমরা একটা যদি আমাদেরকে সুযোগ দেয়, এদেশে বিপ্লব করবে, ইন্ডিয়ার পেশেন্ট যাবে না, থাইল্যান্ডের পেশেন্ট যাবে না। এইটা লাভ সরকারের না, এগুলো নিয়ন্ত্রণ করা লাভ। প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মহিউদ্দিন আরও জানান, প্রাইভেট মেডিকেল কলেজগুলোর আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি দরিদ্র ও মেধাবীদের জন্য সংরক্ষিত ৫% আসন নিয়ে নতুন করে ভাবতে হবে সরকারকে। ইন্ডিয়ায় প্রথম স্টুডেন্ট তাদের মিনিমাম 100 করে একটা মেডিকেল কলেজে সিট দেয়, আর আমাদের যখন জন্ম নেয় একটা মেডিকেল কলেজ 50টা সিট দেয়। ভিক্ষে ফকিরের ভিক্ষে। দরিদ্র পড়ানোর জন্যই তো সরকারি মেডিকেল কলেজগুলো আছে, সেখানে তো আমরাও ট্যাক্স দিই, আমার সবার ট্যাক্স টাকা। তো বেসরকারি মেডিকেল কলেজে কেন দরিদ্র পড়বে? তাহলে তো যে সমস্ত বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেখানেও তো তাহলে দরিদ্রদের পড়ার সুযোগ করতে হবে। সরকার কার্যকরী সিদ্ধান্ত নিলে প্রাইভেট মেডিকেল খাত থেকে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলেও জানান তিনি। আমাদের ম্যান পাওয়ার বসে আছে, সেটা কাজে লাগা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্যামসান রোডের একটি অংশ দেবে 160 ফুট গভীর 100 ফুট প্রশস্ত একটি গর্তের সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। ভাজিরা হাসপাতালের সামনে, রেল স্টেশনের সামনে এই গর্তের সৃষ্টি হয়। নিরাপত্তার জন্য ভাজিরা ও সাংঘির মধ্যে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। থাই প্রধানমন্ত্রী অনুতিন চান ভিরাকুল জানিয়েছেন, গর্তের কারণে টানেল ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সংস্কার করতে অন্তত 1 বছর সময় লাগতে পারে। গর্তের কারণে 5 তলা বিশিষ্ট স্যামসান থানাও ঝুঁকিতে রয়েছে। এবার খেলার খবর। শুরুতেই এশিয়া কাপ। এশিয়া কাপে সুপার 4-এর ম্যাচ জয়ে ভারতের বিপক্ষে 169 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 1 উইকেটে 15 রান। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে বাংলাদেশ বোলারদের সমীহ করলেও পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে বিনা উইকেটে 72 রান তোলেন অভিষেক শর্মা ও শুভম গিল। তবে দলের 77 রানে গিলকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ হোসেন। শিবম দুবেকে 2 রানের পুঁজিতে ফেরান রিশাদ। 37 বলে 75 রান করে অভিষেক শর্মা রান আউটে কাটা পড়লে বড় কোনো জুটি গড়তে পারেনি ভারত। কমে যায় তাদের রান তোলার গতিও। মুস্তাফিজের ধরাশয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। তাতে টি-20তে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 150 উইকেট শিকারী হিসেবে নাম উঠে যায় মুস্তাফিজের। তানজিম হাসান সাকিবে প্রাণ যায় তিলক ভার্মা। শেষ পর্যন্ত 6 উইকেটে 168 রানে থামে ভারতের ইনিংস। হার্দিক পান্ডিয়া করেন 38 রান। ইনজুরির কারণে এই ম্যাচে নেই লিটন দাস। অধিনায়কত্ব করছেন উইকেট কিপার জাকির আলী অনিক। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বিএনপি 41, জামায়াত 30, এনসিপি 4 এবং আওয়ামী লীগের ভোট 19%। গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপ। নির্বাচনের সর্বদলের অংশগ্রহণ চায় 46% মানুষ। নৌকা স্থগিত রেখে 115 প্রতীকের তালিকা প্রকাশ ইসির। ফিরেছে দাঁড়িপাল্লা, নেই শাপলা। নভেম্বরে চালু হচ্ছে প্রবাসীদের ভোট দেয়ার অ্যাপ। ফেব্রুয়ারি নির্বাচন দেশের গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে। নিউ ইয়র্কে প্যারিসের মেয়রের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। জাতিসংঘে তুলে ধরবেন ভোটের প্রস্তুতি।
সরকারের কার্যকর ভূমিকার অভাবে আওয়ামী সমর্থকরা দেশে বিদেশে সক্রিয় হচ্ছে, অভিযোগ রিজভির। চক্রান্তে জড়িয়ে স্বৈরাচারের দোসররা ভবিষ্যতে অনিশ্চিত করছে মন্তব্য আমির খসরু। জুলাই অভ্যুত্থানে ড্রোনের মাধ্যমে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে বম্বিং করার নির্দেশ দেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে দেয়া 69টি ফোনালাপের তথ্য। এবং ভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ শুরু। জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মাঠে থাকবে সেনাবাহিনীর 1 লাখ সদস্য। ডিএমপির অভিযানে আওয়ামী লীগের 250 নেতাকর্মী আটক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।